বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 17 এপ্রিল মুজিবনগর দিবস এবং মুজিবনগর সরকার 1971 সালের 10 এপ্রিল গঠিত হয়েছিল, যেটি 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের আমন কাননে শপথ গ্রহণ করে এবং এই সরকারটিকে নানা নামে আমরা ব্যবহৃত করি। কেউ কেউ অস্থায়ী সরকার বলে থাকেন, কেউ কেউ প্রবাসী সরকার বলে থাকেন, কিন্তু কার্যত এটি হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার এবং এই সরকারের নেতৃত্বেই 17 এপ্রিল থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত এই সরকারই দেশের কার্যভার পরিচালনা করেছে, স্বাধীন দেশের এবং যুদ্ধকালীন বাংলাদেশের। সেই সঙ্গে গতকাল বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে গত কদিন ধরে আলোচিত রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত পদত্যাগ করেছেন এবং তিনি শুধু পদত্যাগই করেননি, তিনি সাময়িকভাবে তার কথা অনুযায়ী যেটা বোঝা গেছে যে রাজনীতি থেকেও অবসরে যাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত তদন্তের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত না হন। গতকাল ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হাইকোর্ট 3 মাসের জন্য স্থগিত করে দিয়েছে। যে সম্ভাবনার কথা বা যে শঙ্কার কথা এর আগে এই অনুষ্ঠানে বহুবার আমি বলবার চেষ্টা করেছি, হাইকোর্ট 33তম বিসিএস পরীক্ষা সেটিও 3 সপ্তাহের জন্য তার কার্যক্রমে স্থগিত করে দিয়েছে। একই সঙ্গে যদি আমরা হয়তো আলোচনার সময় পাবো না, আলোচনা করবো না, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচও পদত্যাগ করেছেন গতকাল। অর্থাৎ বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বাংলাদেশে গতকালকে। আমি অনুষ্ঠান শুরু করছি আর কথা বলবার জন্য আজকে আমার অতিথি, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রফেসর আব্দুল মান্নান। আমার ডানের বসায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং তিনি সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন সরদার শাখাওয়াত হোসেন বকুল। দর্শক, আমি 17 এপ্রিল মুজিবনগর দিবসের কথা বলেছি। আমার এখানে মুজিবনগরের অতিথি যিনি আমার ভাই বসা, তিনি মুজিবনগরের মানুষ, তার কাছ থেকে শুনবো আজকের দিনটি সম্পর্কে। ধন্যবাদ জিলু সাহেব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকের এই শুভ দিনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের 41তম বার্ষিকী এবং 42তম প্রতিষ্ঠা দিবস। যারা তৃতীয় মাত্রা দেখছেন দেশে এবং প্রবাসে, তাদেরকে আমার সেই নির্বাচন এলাকা মুজিবনগর মেহেরপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনি মুজিবনগরের মানুষকে সম্মান জানিয়ে প্রায় প্রতি বছরই এই দিনে আমাকে ডাকেন, অন্যদিনও ডাকেন। সেজন্য চ্যানেল আইকে এবং আপনাকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যার সঙ্গে আজকে আমি প্রোগ্রামে অবতীর্ণ হয়েছি তিনি আমার খুব ভালোবাসার মানুষ, বুদ্ধিবৃত্তির চর্চা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির কৃতি ছাত্র শাখাওয়াত হোসেন বকুল ভাই। তাকে এবং তার নির্বাচন এলাকার জনগণকে বিশেষভাবে আমি সম্মান এবং আরেকটি কথা বলতে চাই যে আপনারা আমাদের মুজিবনগরে আসবেন, কারণ 96 সরকার গঠন করার পরে জননেত্রী শেখ হাসিনা আমাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিল, সেই কর্মযজ্ঞের প্রতি ফলস্বরূপ মুজিবনগর কমপ্লেক্স হয়েছে, মুজিবনগর উপজেলা হয়েছে, মুজিবনগর থানা হয়েছে, এমনকি বাগুয়ান মৌজাটাকে আমি পরিবর্তন করিয়ে মুজিবনগর মৌজাতে রূপান্তরিত করতে পেরেছি। কিন্তু আমাদের মুজিবনগরের মানুষের একটা আকাঙ্ক্ষা, তারা আমাকে জানিয়েছেন যে আজকে আমি আপনার এখানে আসব। তারা বলেছেন যে সবই তো হলো, একটা পৌরসভা, মুজিবনগর পৌরসভাকে আমরা পেতে পারি না। আর ভারতের সাথে সেই সময় এত যোগাযোগ হলো, এত প্রেম ভালোবাসা হলো, মুজিবনগরে তারা এলো, রাস্তাটা তো ভালোই আছে, আমাদের একটা চেকপোস্ট, স্থলবন্দর যাকে বলে, সেই চেকপোস্ট পেতে পারি না। আমি আপনার মাধ্যমে এবং আমার ভাইয়ের সমর্থন নিয়ে আমি আশা করব যে সরকারের পরবর্তী পদক্ষেপ মুজিবনগর চেকপোস্ট করবেন। মুজিবনগর
আপনি প্রথমেই বলেছেন যে মুজিবনগরের এই ঐতিহাসিক দিনে 10 তারিখে যে মুজিবনগর প্রোক্লেমেশন হলো, মরহুম তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক, তিনি সেই সময় মিসেস গান্ধীর সঙ্গে দেখা করলেন তার সহযোদ্ধাদেরকে নিয়ে, এবং 10 তারিখে মুজিবনগর প্রোক্লেমেশন হওয়ার পরে একটি মুক্ত অঞ্চল, একটি মুক্ত জায়গা অনুসন্ধান করা হচ্ছিল। সৌভাগ্যক্রমে আমি যে অঞ্চলের মানুষ, সেই অঞ্চলেই বৈদ্যনাথ তালা, 100 একরের একটি বাগান, খুবই সুন্দর, এবং ওপারে পলাশী 40 কিলোমিটার দূরে, এপারে বৈদ্যনাথ তালা আমের বাগান। আমি আপনাদের আমন্ত্রণ জানাবো। সেই পলাশীর আম্রকাননে ভাগীরথীর তীরে 1757 সালের 23শে জুন বাংলার যে সূর্য অস্তমিত হলো, তার 100-200 বছর পরে আমার সে অঞ্চলে স্থায়ীভাবে বাংলার সেই অস্তমিত সূর্য আবার নতুনভাবে, নতুন পতাকা, নতুন জাতীয় সঙ্গীত এবং নতুন আগ্রহ এবং অভিজ্ঞতা নিয়ে উদিত হলো। সেই জন্য আমরা মুজিবনগরের মানুষ খুবই বিশ্বের কাছে পরিচিত হলাম। সেজন্য যারা দেশে দেশে, মানুষে মানুষে আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করেছেন, ভারতের বীর সৈনিক 17,000 সৈনিক রক্ত দিয়েছেন, তাদের সে আমাদের বন্ধু প্রতিম মিসেস গান্ধী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন আমাদের স্বাধীনতার জন্য, তাকে গভীরভাবে স্মরণ করছি। সেই সঙ্গে রাশিয়া সহ পৃথিবীর সমস্ত মানুষ যারা আমাদের এই মুক্তি সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে যারা নানানভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, স্বাধীনতার প্রেক্ষাপটে যারা আন্তর্জাতিকভাবে এবং আমাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে করেছেন তারা, এবং এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা ইজ্জত দিয়েছেন, সকলের প্রতি এই মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি নিবেদন করছি যে ওই 4 নেতা সহ যারা সেদিন শপথ গ্রহণ করতে পেরেছিলেন, তাদের কেউই এখন বেঁচে নেই। তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং সকল স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের দল মত নির্বিশেষে সকলকেই সম্মান জানিয়ে শুধু নিবেদন করছি, গুটি কয়েক লোক বাদে আর সব লোকই মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধা ছিলেন বলেই গেরিলা যুদ্ধ সম্ভব হয়েছে। আমার ভাই গেরিলা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন, আমি যতদূর জানি গেরিলা যুদ্ধ সম্ভব হয়েছে। এবং আপনি জানেন আবার যেমন আপনি যেমনটা বললেন যে যারা শপথ নিয়েছেন তাদের সকলকে স্মরণ করি, তো এরকম শপথ যারা নিয়েছিলেন বা মুক্তিযুদ্ধ যারা করেছেন বা গেরিলা যুদ্ধ যারা করেছেন, তারা সকলে যে আবার স্বাধীন বাংলাদেশের পক্ষে কাজ করেছেন সেটা কিন্তু বলা যাবে না। অনেক খলনায়কও তাদের মধ্যে আছে, ইতিহাস খ্যাত খলনায়ক আছে। আপনি, আপনার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু ধানের তো চিটা থাকে, সব ধান তো আর চাল পাওয়া যায় না, কিছু তো থাকবেই। একটা বিশাল কাজ করতে গেলে সেখানে তো কিছু একটা হবেই। তো এই সরকারটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এবং তাজউদ্দিন সাহেবকে, এবং তাজউদ্দিন সাহেবের ডায়েরিটা যদি কেউ পড়েন, তাহলে মুক্তিযুদ্ধের যিনি টুকে যেসব পয়েন্টসগুলো রেখেছিলেন, তার মেয়ে বই আকারে বের করেছে, সেখানে আমাদের বিভিন্ন তথ্য আসবে। এর সম্পর্কে অনেক বই হয়েছে। আমি এত ডিটেলসে না গিয়ে শুধু আপনাদের দুজনকে আমি একটু বলবো যে আমার বাড়ি এসো বন্ধু, বসতে দিব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। আপনাদের মুজিবনগরে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনি মুজিবনগরে আসবেন। শালি ধানের চিড়ে, গামছা বাঁধা দই দেব, মেহেরপুরের প্রখ্যাত মিষ্টি বাসুদেব এবং গিয়াসের মিষ্টি খাওয়াবো, সাথেও দিয়ে দেব। এবং সেই সঙ্গে আম তো এখনো হয়নি, কাঁচা আমের শরবত খাওয়াবো আপনাদেরকে। আর যারা আছেন বিশ্বে, যারা আজকের প্রোগ্রাম দেখছেন, যেখানেই যে আছেন, তারা যদি দয়া করে আমার সাথে কেউ যোগাযোগ করেন আমার ইমেলে বা যে কোনো ভাবে, এবং তারা যদি আমার অতিথি হয়ে মুজিবনগরে এক রাত অবস্থান করতে চান, তাহলে আমি গরিবানা হালে আমার সেই মোটা চালের ভাত আর কলাইয়ের ডাল আর ওই ভৈরব নদীর মিষ্টি মাছ আমি তাদেরকে খাওয়াবো, এইটুকু আমি নিবেদন করতে চাই। অনুষ্ঠানটা এই অর্থে সার্থক শুরুতেই যে প্রচুর লোক দাওয়াত পেলেন, গণ দাওয়াত দিলেন আপনি, মিস্টার সদর সাখাওয়াত হোসেন বকুল। আমরা প্রথমে এই বিশেষ দিনটিকে একটু স্মরণ করি, তার পরে আরো অনেক গুরুত্বপূর্ণ ইস্যুজ আছে। ধন্যবাদ জনাব জিল্লুর সাহেব। আজকের বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের নারী পুরুষের আত্মার সাথে যেই চিন্তা চেতনা জড়িত,
যেই চিন্তা চেতনার উপর এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীনতার সাথে সম্পৃক্ত আজকের এই দিন 17 এপ্রিল, যেই দিনে নবসৃষ্ট বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুরের সেই পত্নীতলার আম্রকাননে শপথ নিয়ে, বৈদ্যনাথতলায় শপথ নিয়ে সারা বিশ্বের কাছে বাংলাদেশ নামের একটি দেশকে পরিচয় করিয়ে দিয়েছিল। আমি সেই লক্ষ্যে সেই দিন যারা শপথ নিয়েছিলেন, আমি শ্রদ্ধার সাথে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সহ মন্ত্রিসভার সকল সদস্যকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি কর্নেল আতাউল গনি উসমানী সহ সকল সেক্টর কমান্ডার যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে, এবং যারা জীবিত আছেন তাদের কল্যাণ কামনা করি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের দিনে আপনি আমাকে এমন একজন মানুষের সাথে ডেকেছেন, বাংলাদেশে হাতে গোনা কিছু সৎ, জ্ঞানী, গুণীজন, শিক্ষিত এবং সদালাপী, সৎ চরিত্রের একজন রাজনীতিবিদ এবং মেহেরপুরের গর্বিত সন্তান, সাবেক এমপি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মান্নান ভাইয়ের সাথে আপনি আমাকে ডেকেছেন। এই জন্য আমি আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে একজন ভালো মানুষের সাথে কথা বলতে আসছি। আমিও তাই ভালোবাসার কথা বলতে। আপনি দিল্লুর সাহেব একটা কথা বলেছেন প্রথমে, যে রেলমন্ত্রী সুরঞ্জিত সাহেব পদত্যাগ করেছেন, হাইকোর্ট সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করেছে, বিসিএস এর নিয়োগ বন্ধ করেছে। একটু আমি আপনার সাথে ডিফার করবো, ইফ ইউ ডু নট মাইন্ড। সুরঞ্জিত দা অনেক সিনিয়র রাজনীতিবিদ, একজন মুরব্বী মানুষ হিসেবে আমি ওনাকে শ্রদ্ধা করি, একজন মুরব্বী রাজনীতিবিদ হিসেবে আমি ওনাকে শ্রদ্ধা করি। তবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমার বিপদগ্রস্ততা তোমারই কৃতকর্মের ফল। সহিহ হাদিসে এসেছে যে হক আদায় করা, যারা মানুষের হক আদায় না করে আল্লাহ তাদের সকল বন্দিগি, ইবাদত বন্দিগি বাতিল করে দেন। হক বলতে শুধু অর্থের হক না, মানুষকে শ্রদ্ধা করা, ছোটকে আদর করা। আপনি যেমন উনি আমার বড়, ওনাকে আমার শ্রদ্ধা করা, এটা ওনার হক। যদি আমি না করি আল্লাহ আমার প্রতি বিরাগ ভাজন হবে। সুরঞ্জিত দার জীবনে আমি অনেক বক্তব্য শুনেছি। একজন সিনিয়র মানুষ, ওনার কথাবার্তা, আচার আচরণ, মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য, এত ছোটভাবে মানুষ সম্বন্ধে মানুষকে করেছেন, এত তীর্যক গতিতে মানুষের প্রতি তীর নিক্ষেপ করেছেন, মানুষের ইজ্জত হানি করেছেন, মানুষকে অসম্মানী করেছেন, শর্মিন্দা করেছেন মানুষের সামনে। তীরের কথা উনি নিজেই স্বীকার করেছেন, উনি নিজেই স্বীকার করেছেন, উনি জানেন। এবং মানুষ কথা বলার সময় মানুষের চেহারায় ভাসে সে মানুষটার ব্যবহার কিরূপ। উনি যেভাবে ব্যঙ্গ করে, মুখ কুচকিয়ে, মুখটাকে বিভিন্নভাবে ভঙ্গিমা করে মানুষকে সমালোচনা করতেন, মানুষকে বেইজ্জতি করতেন, শর্মিন্দা করতেন, মানুষের কাছে মানুষকে, আল্লাহর বান্দাকে খাটো করতেন। আল্লাহর বিধান আজকে সেই জিনিস ওনার উপরে এসে পড়েছে। উনি কিন্তু পদত্যাগ করেননি। উনি কিন্তু বিবিসির সাথে এবং বাংলাদেশেও প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমি বিএনপির কথায় পদত্যাগ করব না। আমি জানি, আমি ধন্যবাদ জানাই সাময়িকভাবে মাননীয় প্রধানমন্ত্রী। এটিও বলেছেন যে ঘটনার সঙ্গে তো ওনার সংশ্লিষ্টতা নেই। হ্যাঁ, এটাও উনি বলেছেন যে ওনার কোনো সংশ্লিষ্টতা নাই। এটাও উনি বলেছেন যে ওনার এপিএস এর বাড়ি মোহাম্মদপুরে, ওইদিকে যাইতেছিল। অনেক নাটক এর মধ্যে হয়েছে, সময় কম বলে সব বলা যায় না। শুধু এটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে নিশ্চয়ই আদেশ দিয়েছেন পদত্যাগ করতে, উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। নতুবা আগের দিন উনি এই কথা বলতেন না যে আমি পদত্যাগ করব না বিএনপির কথায়, বা বিবিসির সাথে উনি এই কথা বলতেন না। পদত্যাগটাই কিন্তু নাটকের শেষ ঘটনা না। আমি মনে করি বর্তমান সরকার এবং তার মন্ত্রিসভা এবং জনগণের কাছে যদি রাজনৈতিক স্বচ্ছতার এবং সরকারের স্বচ্ছতার প্রমাণ দিতে হয়, তাহলে এটার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এক। দ্বিতীয় হলো, এই ঘটনাটা ধরা পড়লো আমাদের বিডিআর গেটের সামনে। আমার দাবি থাকবে সরকারের কাছে, বিডিআর এর ডাইরেক্টর জেনারেল সাহেব উনি স্টেটমেন্ট করবেন, ওনার যে কর্মকর্তারা গাড়িটা ধরেছিলেন সেইখানে ড্রাইভার বা অন্যরা কি স্টেটমেন্ট দিয়েছিল, টাকাটা কোথায় যাচ্ছিল। এই দুইটা জিনিস যদি সরকার করে, তাহলে সরকারের স্বচ্ছতা মানুষের সামনে প্রমাণ হবে। নতুবা
এটা মানুষের কাছে সন্দেহ থাকবে এবং সুরঞ্জিত বাবু যে টাকাটা নিয়েছিলেন বা নিতেছিলেন এটাই মানুষের কাছে প্রমাণিত হবে। সরকারকে অনুরোধ করব, সরকারের স্বচ্ছতার জন্য সরকার যেন একটা বিভাগীয় তদন্ত দিয়ে কোনোদিন দুর্নীতি ধরা যাবে না, কারণ এই বিভাগীয় লোকজন তো সরকারের অধীনে চাকরি করেন, কাজে তাদের কাছ থেকে নিরপেক্ষ কোনো তদন্ত আশা করা যায় না। আমি বলবো একজন বিচারপতি দিয়ে, কারণ বিচারপতিরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহ সারা পৃথিবীর বিচার করেন, কার মাধ্যমে করেন? আল্লাহ নিয়োগ করেছেন সেই বিচারপতিদেরকে, ওনারা শপথ নেন ন্যায় বিচারে। কাজে একজন বিচারপতি দিয়ে তদন্ত কমিটি করা হোক এবং বিডিআর এর ডিরেক্টর জেনারেল সাহেবের স্টেটমেন্টটা মানুষকে জানানো হোক। হাইকোর্ট যে নির্বাচন বন্ধ করবে। প্রফেসর আব্দুল মান্নান, এই যে সুরঞ্জিত সেনগুপ্ত একজন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, প্রচুর কথাবার্তা বলেছেন এবং কয়েকদিন ধরেই এই ঘটনার আগে তিনি কালো বিড়াল খুঁজছিলেন এবং এখন তো কালো বিড়াল থলের বেলাল বেরিয়েছে। আমি আবার মাঝে মধ্যে বলতাম যে অন্ধকারে কালো বিড়াল দেখা যায় না, আবার দেশে অনেকে আমার দুপাশে বসে দেশে অন্ধকার, চরম অন্ধকার, সে কথা বলেন। আমাকে স্মরণ করে একজন দর্শক সেদিন লিখেছিলেন, তা আমি বলেছি যে অন্ধকারের মাঝে 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 আলোর ঝলকানি দেখা যায়, ওই আলোর ঝলকানির মধ্যে এই কালো বিড়াল বেরিয়ে পড়েছে হয়তো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে উনি এত অভিজ্ঞ একজন মানুষ হওয়া সত্ত্বেও গোটা জীবনভর বহু মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, বহুজনের পদত্যাগ তিনি দাবি করেছেন। তিনি এই যে প্রথমে এপিএস বা রেলের কর্মকর্তাদের কথা বললেন যে তার সঙ্গে তার কোনো সংস্রব নেই, সে কথা বলেছেন। ব্যক্তিগত টাকা তাদের থাকতে পারে, সে কথা বলেছেন। এই টাকার হিসেবে এখন দেখা যাচ্ছে এটা 20 লক্ষ থেকে 5 কোটি পর্যন্ত, পত্রপত্রিকা 4 কোটি 70 লক্ষ কেউ বলছেন। দ্বিতীয়ত উনি যে পদত্যাগ করবেন না বললেন, আবার পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রী ডাকলো, সেটিও কিন্তু আমরা নিশ্চিত নেই। প্রধানমন্ত্রী ডেকে পাঠিয়েছেন, পত্রপত্রিকার খবর যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিটিং করেছেন, তারপরে তাকে ডেকে পাঠিয়েছেন, তার সঙ্গে কথা। উনি কালকে প্রেস কনফারেন্সে বললেন যে উনি গিয়েছেন, অবহিত করেছেন, পদত্যাগ করবার ইচ্ছে ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রী সানুগ্রহে তাতে সম্মতি দিয়েছেন এবং তিনি পদত্যাগ করলেন। এবং একই সঙ্গে তিনি বললেন যে তিনি এর তদন্ত হওয়ার পরে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি আবার রাজনীতিতে ফিরে আসবেন। এটি বাংলাদেশে প্রথমবারের মতো বিরল ঘটনা। মন্ত্রী হয়তো দু একজন প্রধানমন্ত্রীর ইচ্ছা আগে পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতির ইচ্ছে, কিন্তু এটি বিরল ঘটনা যে তিনি রাজনীতি থেকেও হয়তো সাময়িক একটা অবসরে গেলেন, তার কথায় কালকে মনে হলো। আরো কিছু কথা তিনি যেমন বলেছেন, কালকে তিনি বলেছেন যে এই মন্ত্রণালয়, নতুন মন্ত্রণালয়, অনেক কাজ করতে হয়েছে, অনেক জায়গায় হোঁচট খেয়েছেন, সাফল্য যা কিছু সব তার, ব্যর্থতাও যা কিছু সব তার, এবং সেই দায়টা নিয়েই তিনি পদত্যাগ করলেন। তো সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের, এবং একথাও তিনি বলেছেন সরকারের দোষ নেই, প্রধানমন্ত্রীর দোষ নেই, দায় নেই, দলের দায় নেই, সব যার তার একা। সব মিলিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা হিসেবে বা কর্মী হিসেবে যাই বলি না কেন, আপনি আপনার অনুভূতি কি, জি, প্রতিক্রিয়া কি, আপনার বক্তব্য কি? আসলে আজকের এই ঐতিহাসিক দিনে আমি এই সব প্রশ্নের উত্তর দেবার মন নিয়ে আপনার কাছে আসেনি। তারপরেও যেহেতু আমাদের বাস্তব জীবনে এই অবস্থা ঘটে গেছে এবং ভালো দিন, এবং এখানে আমি কি পেলাম, জি জি জি, আমি সেই প্রোক্লেমেশনটা আমি একটু পড়বার আগে আমি আপনার কথাগুলো সংক্ষিপ্ত একটু উত্তর দেব। জিনিসটা স্পর্শকাতর আমার কাছে এই অর্থে যে আমরা মেহেরপুরবাসী, আমাদের রেল নাই, আমাদের জেলাতে কোনো রেল নাই। অতএব রেল মন্ত্রণালয় এর সম্পর্কে আমি হয়তো রেলে চড়ি, কিন্তু আমার আপামর জনগণ যারা আমাকে নির্বাচিত করেছেন অথবা আমাকে যারা চেনেন জানেন, তাদের সাথে রেলের কোনো সম্পর্ক নেই। তবে সুরঞ্জিত বাবুর এই কথাটি আমিও শুনেছি যে পৃথিবীতে আমি কখনো শুনিনি যে কেউ বলেন, সবাই বলেন যে যা সাফল্য, সকল সাফল্য আপনাদের, আর ব্যর্থতা নিতে হয় যিনি শীর্ষে থাকেন। কিন্তু উনি, আমার মনে হয় যে বয়সের কারণে এবং এই ঘটনার পরম্পরায় ওনার বোধহয় দিক বিদিক খানিকটা, উনি বোধহয় একটু শূন্য হয়ে গেছেন, দিক নির্ণয় করতে উনি পারেননি। কারণ এই কথাটা কোনো অবস্থাতে কোনো হাম্বল ম্যানের পক্ষে, কোনো মানুষের পক্ষে, কোনো সভ্য মানুষ ঠিক এইভাবে বলেন না। কারণ সাফল্য আছে কিনা উনি জানেন কি করে, রেলের কি সাফল্য হয়েছে, রেলের আছেন কি না, সেই কথা তো ওনার বলার কথা না, ব্যর্থতার কথা বলতে হবে। আমরা যখন বলি যে আমি ইকোনমিক্স পড়ালেই বা বাংলা পড়ালেই কিন্তু বাংলার শিক্ষক বলি না, আমরা বলি যে আমরা বাংলার ছাত্র। এটাই হচ্ছে শিষ্টাচার। তার মানে বাংলার ছাত্র যখন আমি এই বয়সে বলি, তখন আপনি আমাকে ধরেই নেবেন যে আমি বাংলার একটা শিক্ষক ছিলাম। এটাই হচ্ছে শিষ্টাচার।
তো এটার তিনি ক্ষতি করেছেন আমি মনে করি। তার বয়স এটা তাকে পারমিট করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার খুবই ঘনিষ্ঠ আমার ভাই বকুল সাহেব নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনাকে একটা ধন্যবাদ দেবেন যে এইরকম ঘটনা খুব বিরল। কারণ প্রধানমন্ত্রী কিন্তু গতকাল আমরা যতদূর শুনেছি শেষ পর্যন্ত কিন্তু চুপচাপই, ওনার সঙ্গে বৈঠক ছাড়া এই বিষয়ে কিন্তু সাধারণত তিনি সহজাতভাবে যে ধরনের মন্তব্য বিভিন্ন উনি মন্তব্য করেননি। মন্তব্য উনি করেননি এই জন্য যে বাংলার মানুষ, আওয়ামী লীগের মানুষ যা চাচ্ছে উনি তাই করবেন। উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি মানুষের চোখ পড়তে পারেন, উনি পালস বুঝতে পারেন, সেটার জন্য উনি মন্তব্য করেননি। কারণ উনি জানেন যে এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক। সেই জন্য আমার মনে হয় যে আমরা আরো কিছু যোগ করে দিতে চাই আপনার আলোচনার সুবিধার জন্য। এই যে এই ঘটনার পরে সুরঞ্জিত সেনগুপ্ত, তো আমি আগে বলেছি যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার, এবং জাত পলিটিশিয়ান বলতে যা বুঝে তার, কিন্তু যে খবরগুলো এখন বেরিয়ে আসলো তার সেই সুনামগঞ্জের সিলেটের সেই সেন মার্কেটের খবর, যেটি তিনি উদ্বোধন করতে যাবার কথা ছিল, করতে পারেনি এই ঘটনার কারণে, তার পুত্র সৌমেনের যে গেটওয়ে লাইসেন্স প্রাপ্তি, যেটি 5 কোটি টাকা দিয়ে লাইসেন্স দিতে হয়েছে, 30 কোটি টাকা যার ব্যয় হবে, এবং সেখানে ওয়াকফ সম্পত্তি থেকে বিভিন্ন সম্পত্তি, নানা ধরনের সম্পত্তির ব্যয় করার যে অভিযোগ তার বিরুদ্ধে, এগুলো কতটা যথাযথ বলে মনে করেন, বা এগুলোতে প্রতিক্রিয়াটা কি হয়? এবং সেই সঙ্গে এই প্রশ্নটাও আসবে, এই যে যেই টাকা দিয়ে এই এত কথা, নিয়োগ বাণিজ্য বাংলাদেশে কি এখন প্রাথমিক স্কুলের শিক্ষক, পুলিশের সেপাই থেকে শুরু করে সব চাকরিতেই একটা এমএলএস পিওনের চাকরি ঘুষ ছাড়া হয় না এখন। কালকে না পরশুদিন রাতে একটা টেলিভিশন চ্যানেলে একজন সাবেক মন্ত্রী এবং যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তার একটি বক্তব্য শুনছিলাম, সম্ভবত আপনারাও শুনে থাকবেন, যে তিনি বলছিলেন যে এটি হয়তো এরকম কারণে এই নিয়োগ বাণিজ্যের ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে টাকাটা নেওয়া হয় যে গ্রামে গঞ্জের অনেক ছেলে এখন বিদেশে যেতে চায়, বিদেশে যেতে হলে যেতে তাদের টাকা দিয়ে যেতে হয়, কাজে বাংলাদেশে একটা চাকরি পেতে হলে টাকা দিয়ে। এই কথাতেই উত্তরটা দিই আমি আপনার অনেক প্রশ্নের উত্তর আমি। এবং রাজনীতিবিদ এগুলো করবেন, কেউ যদি এভাবে এগুলোকে ব্যাখ্যা করেন, জবাব দেন, বা মনে হয় এই কারণে এটি হতে পারে, তাহলে বাংলাদেশ কোথায় আছে? আর প্রধানমন্ত্রী তার সৎ আকাঙ্ক্ষা, সদিচ্ছা, দেশবাসীর প্রতি সম্পূর্ণ ভালোবাসা রেখেও এই বহন নিয়ে কিভাবে তিনি মঙ্গল করবেন? কিভাবে মঙ্গল করবেন? আমি জানি না কোন প্রেসিডিয়াম সদস্য এটা বলেছেন। যদি কেউ বলে থাকেন তিনি উঠতি আওয়ামী লীগার প্রেসিডিয়াম সদস্য হোক আর মহা কিছু হোক, রাষ্ট্র সভাপতি হতে পারবেন না, আর কিছু হোক, যদি তিনি ছাত্রলীগ করে, যুবলীগ করে, মুক্তিযুদ্ধ করে আওয়ামী লীগে আসতেন, অথবা ওই গ্রামে আমার যেসব আওয়ামী লীগের কর্মীরা আছে বংশ পরম্পরায় আওয়ামী লীগ করেন, তাহলে তিনি এই কথা বলতে পারতেন না যে বিদেশে যেতে টাকা লাগে বলে দেশের মানুষেরকে টাকা দিয়ে, দেশের টাকা ব্যয় করে চাকরি নিয়ে হালাল করবেন। এই কথা যদি কেউ বলে থাকেন তাহলে আমি তার সঙ্গে আই ফিল পিটি ফর হিম। এছাড়া আমার আর কিছু বলার নাই। এটা আর আমি এর উত্তরটা কি আমি জানি না কে বলেছেন, কিন্তু 7-8 অভিজ্ঞতার পরে আপনারা রাজনীতিকরা যদি এই 3 মাসে বা 3 বছরে বা 2 বছরে 1 বছরে যদি এত কিছু করার দিকে মনোযোগ যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি তো আপনার ওই কথাগুলো তো পিছনে পড়ে গেল। আপনাদেরই ভবিষ্যৎ না। আমি আমার ভবিষ্যতের ব্যাপারে আমি বলি যে আমি একটি কথা বলি, রবীন্দ্রনাথের গান আছে, পুষ্প বনে পুষ্প নাহিক আছে অন্তরে। আজকে আওয়ামী লীগের যারা রাষ্ট্র চালাচ্ছেন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে, সাধারণ গ্রামের আওয়ামী লীগেরা তাদেরকে চেনেন না। কারণ জীবনে প্রথম থেকে তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে আওয়ামী লীগে আজকে এই অবস্থায় আসেননি। কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ নানান প্রক্রিয়ায় তারা ভালো করে কথা বলেন, তারা বিত্তবান, তাদের বৈদেশিক সম্পর্ক ভালো, এই সমস্ত কারণে তারা এই দলে এসে, আর সেজন্য আমি এই গানটা, রবীন্দ্রনাথের গানের কথাটা বললাম। বাংলাদেশের মানুষ যদি ঠিক না থাকে কোনো সম্পর্কই কাজে লাগে না, নিশ্চয়ই না, অস্ত্র কাজে লাগে না। আপনি যেটা বলছেন যে আমি আপনাকে নিবেদন করব, আপনার মাধ্যমে আমি নিবেদন করব জননেত্রী শেখ হাসিনার কাছে, যে আপনি যারা ব্যাংক, বীমা ইত্যাদি ব্যবসা, টেলিফোনের ব্যবসা ইত্যাদি ব্যবসা নিয়েছেন, তাদেরকে অ্যালাউ দেম টু লিভ আওয়ামী লীগ। তারা আওয়ামী ব্যবসায়ী হয়ে তারা আমাদের মাথার মুকুট হয়ে থাক। আমরা জনসেবা করতে চাই, আমরা জনসেবা করব।
আর নেত্রী, আপনার ভয়ের কোনো কারণ নাই। কোন দুঃসময়ে, আপনার যখন দুঃসময় ছিল, এই বন্ধুরা আপনার সঙ্গে ছিলেন না। এরা হচ্ছে বসন্তের কোকিল। যখন আপনার সদিন আসবে তখন ওরা এমন সুরে গান গাইবে যে ওনাদের গানে বিমোহিত না হয়ে পারা যাবে না। কিন্তু ওই গান দিয়ে আমাদের হবে না। কাকের সংখ্যা অনেক, আমরা কাক, আমরা আগলি, দেখতে সুন্দর না, কিন্তু আমরা আওয়ামী লীগ করি। আমরা শত ভাই আপনার রয়েছি, শত লক্ষ হাজার কোটি লোক, হাজার হাজার লোক আপনার পিছনে আছি। আপনি শুদ্ধ করুন আওয়ামী লীগকে। জিল্লুর সাহেবের কাছ থেকে এই প্রশ্ন যেন আমাকে শুনতে না হয়, সাকাওয়াত হোসেন বকুলের কাছ থেকে যেন এই প্রশ্নের উত্তর আমাকে জাতির কাছে দিতে না হয় যে আওয়ামী লীগের লোক সাধারণ জীবন যাপন করে। আমাদের মহান নেতার জীবন কি ছিল? আপনি 32 নম্বরে যান, তার স্মৃতি সংরক্ষণশালায় কি তার জীবনযাত্রার আপনি দেখেন। আপনি বলবেন যে সময় পরিবর্তন হয়ে গেছে। সময় পরিবর্তন হয়ে গেলে মানুষকে এইভাবে পরিবর্তন হয়ে যাবে। আমাকে আমি এই অনুষ্ঠান করতে যখন আসছিলাম তখন আমাকে একজন দর্শক বলেছেন যে প্রধানমন্ত্রী এখন এমন একটা ব্যবস্থা করা উচিত, 2007-08 যেমন রাজনীতিকদের দেশের বাইরে যেতে বন্ধ করে দেওয়া হয়েছিল বা অনেক কি যেতে দেওয়া হয়নি, এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত এখন। আমার মনে হয় যে উনি সুরঞ্জিত বাবু, প্রথমেই আমার ভাই বকুল বলেছেন যে বিশাল একটা রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের অধিকারী, ফলে তাকে যদি উনি ফায়ার করতে পারেন, আমরা এই দেশের কোন লোক, বাঙালি কোন লোক নিজে ইদানিং কালে স্বইচ্ছায় পদত্যাগ করেছেন এর কোন নজির নাই। আমি বিশ্বাস করি না, হলেও কিন্তু আমি বিশ্বাস করি না। মানে কর্তার ইচ্ছা না হলে কেউ কখনো এই কর্মে যায় না। আর সুরঞ্জিত বাবুর বর্ণাঢ্য জীবনের প্রতি সম্মান, সত্যি তাই সব জানিয়ে আমি বলছি যে সুরঞ্জিত বাবু তো কখনো রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাষ্ট্রীয় ক্ষমতায় আসেননি। একটি মানুষকে আপনি কি করবেন? একটি পোস্টমাস্টার সৎ, সে সৎ না। একটা দারোগা সৎ, সেই হলো সৎ। যে দারোগা চাকরি করে পয়সা নেয় না। আমরা যদি শুনেছি প্রধানমন্ত্রী তাকে এই বয়সে এনে মন্ত্রী বানিয়েছেন, সে কথা তো আমরা শুনেছি। এটা তো তাকে সম্মান করেছে। আমরা আওয়ামী লীগ তো উদার, জিল্লুর সাহেব। বঙ্গবন্ধুর কন্যার দিল তো অনেক বড়। তিনি মতিয়ার চৌধুরীকে অনেক বড় মন্ত্রী করেছেন। তিনি তো আওয়ামী লীগ করতেন না, ছাত্রলীগ করতেন না। তিনি সুরঞ্জিত বাবুকে রেলের মতো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। দিলীপ বড়ুয়া, এক মানুষ এক দল, তাকে তিনি একটা ইন্ডাস্ট্রি মিনিস্টারের মতো দিয়েছেন। নাহিদ সাহেব আওয়ামী লীগে এসছেন, আমি নাম ধরেই বলছি একেবারে, তাকে একটা শিক্ষার মতো মন্ত্রণালয় দিয়েছেন। কারণ আওয়ামী লীগ দিতে জানে, নিতে জানে খুব কম, দিয়েই খুশি হয়। শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা দিয়ে যাচ্ছেন। কারণ তিনি তো আমাকে নিষেধ করতে পারেন যে আমি দিচ্ছি, তুমি অসন্তুষ্ট হচ্ছ কেন? ফলে ওনার কথা আমরা শুনি, ফলে আমরা অসন্তুষ্ট হই না। উনি দিন না, দেওয়ার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ শেখ হাসিনার মধ্যে আরো প্রবল হোক, এটাই আমার কাম্য। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলি ব্যাপার, মানে একটু হেফাজত, একটু আস্তে আস্তে বলতে হবে। আমার সদ্য বড় ভাই, উনি যেভাবে ব্যাংকের প্রশ্নটা উঠে এসেছে, এবং উনি যেভাবে সত্যিকার ভাবে একজন ভালো মানুষ হিসেবে ওনার দলের নেত্রীর প্রতি যে উপদেশমূলক যে বাণী রেখেছেন, এটি সুস্থ রাজনৈতিক ধারা, এটি একটা দলের গণতান্ত্রিক ধারা। এটাকে যারা সহনশীলতার সাথে সুন্দরভাবে গণতান্ত্রিক চেতনা নিয়ে গ্রহণ করতে পারে, তারাই গণতন্ত্রকে জয় করতে পারে, তারাই রাজনীতিতে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে যেতে পারে। কিন্তু আমি জানি না আমাদের দেশের রাজনীতিবিদরা সেই সমালোচনা সহ্য করার ক্ষমতা কতটুকু আছে। আপনি আমার বক্তব্যের পর একটা প্রসঙ্গ টেনেছেন যে সুরঞ্জিত বাবু বক্তব্য দিয়েছেন উনি আবার স্বচ্ছ হয়ে রাজনীতিতে ফিরে আসবেন, নির্দোষ প্রমাণিত হয়ে। কিন্তু আমার এই প্রশ্ন মানে হচ্ছে যে এই কদিন উনি রাজনৈতিক ক্রিয়াকর্মে থাকছেন না, ক্রিয়াকর্মে থাকতে। তবে আমার একটা মনে হয় অনেক টানাপোড়েনের পর মাননীয় প্রধানমন্ত্রী সুরঞ্জিত বাবুকে একটা মন্ত্রণালয় দিয়েছেন। এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ে। ক্লাস 10-এ আমরা একটা গল্প পড়েছিলাম, মন্ত্রণালয় ভেঙে আলাদা মন্ত্রণালয়। যদিও অনেকে বলেন এটি বাংলাদেশের প্রথম রেল মন্ত্রণালয়, কিন্তু আসলে তিনি বাংলাদেশের প্রথম রেলমন্ত্রী। রেল মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশে আগে ছিল, তারপরে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ছিল, তারপর আবার ভেঙে এটাকে ওনাকে ইজ্জত করে আব্দুল আলিম, যিনি এখন যুদ্ধাপরাধের অভিযোগে উপযুক্ত, তিনি রেলমন্ত্রী ছিলেন। যাই হোক, ওনাকে ইজ্জত করে সবার ভিতর থেকে বাংলাদেশের প্রথম রেলমন্ত্রী সুরঞ্জিত বাবুর অতীতের অনেক তিক্ত রাজনৈতিক ধারা পরিবর্তনের ইতিহাস থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে একটা পুরস্কার দিয়েছেন। সে প্রসঙ্গে আমার গল্পটা হলো, আদু ভাই একটা গল্প করেছিলাম। উনি জীবনে ক্লাস 7 থেকে, আবুল মনসুর সাহেবের লেখা আদু ভাই গল্পটা, খুব মজা লাগতো গল্পটা পড়তে। আমার টিচার খুব হাস্যরস করে এটা পড়াইতেন যে আদু ভাই কোনোদিন 7 থেকে পরীক্ষা দিয়ে এইটা আর উঠতে পারে না, পাশ করেন না। তো মৃত্যুর পরে শিক্ষক এসে বলল, একটা কাগজে লেখা একটা খুঁটি দিয়ে, যেটা ওর কবরে দিয়ে দেওয়া, হিয়ার স্লিপস আদু ভাই হু হ্যাজ বিন প্রমোটেড ফ্রম ক্লাস 7 টু ক্লাস 8, যে মৃত্যুর পরে অন্তত শান্তি পাক।
তো আমার মনে পড়েছে এই জন্য যে আজকে সুরঞ্জিত দার ব্যাপারে শ্রদ্ধার সাথে বলি, আমার একটা ওইটার সাথে মিলিয়ে আমি বলতে চাই, হিয়ার লাইজ মাই সুরঞ্জিত দা, who had been promoted in the rank of minister and now has been demoted as a simple MP, and he himself has declared to be ousted from the politics. স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানশিপটাও তো আর কাজী আগে তো ছিলেন মন্ত্রী, ওনাকে সেই হিসেবে, আর উনি স্বচ্ছতার ছাড়েননি তো চেয়ারম্যানটা। চেয়ারম্যান ছাড়তে হয়েছে তো, মন্ত্রী হলে মন্ত্রী হলে তো ওটা ছাড়তে হয়, কাজে ওটা তো উনি নাই সেটাও এখন। গেছে। নাই। সেটাও গেছে। তো উনি এখন সে আদুবের ইতিহাসটা ওনার ব্যাপারে মনে করে যে প্রমোশনটা উনি পেয়েছিলেন কিন্তু ধরে রাখতে উনি পারলেন না, ডিমোশন হয়েছে। উনি স্বচ্ছতার প্রমাণ দিবেন। আমাদের এলাকার অনেক লোক থাকে সুনামগঞ্জে, আপনারা জানেন, ওরা মাইগ্রেট হয়েছে। উনি সেন মার্কেট বলে একটা মার্কেট হয়েছে, প্রায় 100 কোটি টাকা দিয়ে নির্মাণ করেছেন সেখানে, এবং 31 চৈত্রতে সেটা ওনার উদ্বোধন করার কথা ছিল, কিন্তু এই টাকা ধরার পরে উনি নিজে যান নাই ওইখানে। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এটা কোন রকম ভাবে ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছে। ওনার ছেলের কথা তো এসেছে। এত টাকা কোত্থেকে হলো এই কতদিনে? টাকা কি মানে টাকা নিজে তো জন্ম নেয় না, এত টাকা একটা রাজনীতিবিদের এত তাড়াতাড়ি কোত্থেকে এলো? এত টাকা আসার কথা না, কিন্তু সেই জিনিস হয়েছে। কাজে স্বচ্ছতা কতটুকু আসবে এটা আমার মানে মানে বিবেকে আসে না। উনি বলেছেন সফলতা ওনার, ব্যর্থতা ওনার, এটা উনি ঠিক বলে নাই। ইংলিশে একটা কথা আছে, দ্য রিয়েল লিডার সেজ দ্য রিস্ক ইজ ক্রেডিট ইজ ইয়োর্স, রিস্ক ইজ মাইন। সফলতা তোমাদের, দায় দায়িত্ব বা ব্যর্থতা আমার, কিন্তু উনি কিন্তু সফলতাটা ওনার। আমি সেটা তো বলেছি। আর কি বা সফলতা রেলে উনি এসে করেছেন উনি জানেন, আমরা নিজেরা আসলে জাতি জানে না। বরং ওনার ব্যর্থতার কালো বিড়াল। আমি খুব লজ্জিত হয়েছে মান্নান ভাই, আমি একজন রাজনীতিবিদ, পরিচয় দিতে লজ্জা লাগে। 14 এপ্রিল যখন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা প্রথমেই দেখলাম 5টা কালো বিড়াল, হঠাৎ দেখতে পেলাম বিড়ালের ছবি কেন, মধ্যে দেখলাম সঞ্জয় সাহেবের গায়ের রংটা কালো, কপালে হাত দেওয়া। সাংবাদিকরা কিন্তু এইসব ছবি মেনটেন করে, কোন প্রেক্ষাপটে কোন ছবিটা ধরে দিতে হবে। উনি মনমরা, কপালে হাত, 5টা বিড়ালের ভিতরে সুরঞ্জিত দার মুখটা। একজন এত বড় মাপের রাজনীতিবিদ বিড়ালের ভিতরে ছবি, দুর্নীতির দায়। আমিও লজ্জিত, আমার নিজকে আমার ধিক্কার এসেছে তখন। আমি নিজেও রাজনীতিবিদ হিসেবে আমি লজ্জিত হয়েছে যে সমাজে আমার কি পরিচয়। সেটি তো ওনার বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরী জেল থেকে বলেছেন যে রাজনীতিবিদদের অসম্মান করেছেন। অসম্মান করেছেন, সকল রাজনীতিবিদদের অসম্মান করেছেন, আওয়ামী লীগ গভর্নমেন্টকে অসম্মান করেছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন, জাতিকে, গোটা জাতিকে অসম্মান করেছেন, গোটা জাতিকে অসম্মান করেছেন। শুধু এই জিনিসটা যেটা আপনি বলেছেন যে রাজনীতি, আমরা যেমন রাজনীতিতে আমাদের সফলতা সেটা আসবে কিনা বা আদৌ আসবে কিনা আপনি বলেছেন। আমি একটা কথা বলতে চাই, এগেনস্ট অল দ্য ওয়ার্ডস, আজকে শুধু সুরঞ্জিত দা না, আমি খুব শ্রদ্ধার সাথে, আমি ছাত্র ইউনিয়ন করতাম, মতিয়া চৌধুরীর শ্রদ্ধা করি। উনি যে ভাষায়, যে তীর্যক কণ্ঠে, মুখ বেঞ্চিয়ে নিজের চেহারাকে আমূল পরিবর্তন করে মানুষ সম্বন্ধে সমালোচনা করে এবং বক্তব্য দেন, এগুলি রাজনীতির ভাষা না। সরকার এগুলি শালীনতার ভিতরে আনা উচিত দেশের রাজনীতির স্বার্থে। রাজনীতি, ভালো মানুষ কিন্তু সরে যায়নি। মান্নান সাহেবদের মতন ভালো মানুষ কিন্তু এখনো রাজনীতি ছেড়ে দেননি। আপাতত হয়তো পারতেছেন না, ভালো মানুষ অনেক আছে। কাজে আমার আরেকটা কবিতার লাইন মনে পড়ে, কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। রাজনীতিবিদরা ওই যে মার্কেট যদি করেন, রাজনীতিবিদরা এরকম ব্যাংক নেন। আজকে যে আমি আসতেছি সেই প্রসঙ্গটায়, আজকে রাজনীতি তাপস, ফজলুল হক মনি, আমি বলবো বাংলাদেশের 4জন লিডার, যে সিরাজুল আলম খান আমার শ্রদ্ধেয় নেতা, ফজলুল হক মনি, তারপর আপনার আব্দুর রাজ্জাক সাহেব, তোফায়েল সাহেব, এরকম যারা আমাদের দেশের অত্যন্ত গুণী ছাত্র নেতা ছিলেন, ফজলুল হক মনি এদের মধ্যে সর্বেসর্বা। ফজলুল হক মনির ছেলে হয়ে একজন উদীয়মান ব্যারিস্টার নতুন এমপি হয়েছেন, কি বা প্রয়োজন ছিল যে 400 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক নেওয়ার? হ্যাঁ, বলে অনেক ডাইরেক্টর আছে, এগুলি জনগণ কিন্তু খায় না। উনি, ফজলুল হক মনির আত্মা নিশ্চয়ই আঘাত পেয়েছে এই ঘটনাটা করার পর, ওনার এটা উচিত হয় নাই। এইসব ব্যাংক নিয়ে দুর্নীতি করা, ব্যাংক দিয়ে 400 কোটি টাকার ব্যাংক, কতদিনে এত টাকা হয়েছে? আরো 5 জন আছেন, যাই বলেন, যেভাবে বোঝান না কেন, নামটা কিন্তু ব্যারিস্টার তাপস। আরেকজন অত্যন্ত সিনিয়র লিডার আওয়ামী লীগের, একজন স্ট্যান্ডিং কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক আমলা, উনি বক্তব্য রেখেছেন। বিদেশ গেলে, আমি নাম বলে খাটো করতে চাই না, আল্লাহ গিবতকারীকে পছন্দ করেন না। উনি বক্তব্য রেখেছেন, যেটা আপনি প্রসঙ্গ একটু এসেছিল, যে বিদেশ গেলে টাকা লাগে, এই দেশে চাকরি হলে টাকা দিতে অসুবিধা কি? একজন রাজনীতিবিদ যদি জনগণের প্রতি প্রতিশ্রুতি দিয়ে, জনসেবার প্রতিশ্রুতি দিয়ে আমরা ভোট নিয়ে সেই জনগণের সন্তানকে চাকরি দিতে যদি আমরা টাকা নেই, আর আমরা যদি প্রকাশ্যে বলি টাকা দিতে দোষ কি? আমাদের চরিত্রটা থাকে কোথায়? আমি আরেকটা জিনিস বলে নেই, সুরঞ্জিত বাবু রিজাইন করেছেন,
দ্য গেম ইজ নট ওভার হিয়ার। এই যে 70-76 লক্ষ টাকা বা আরো বেশি শোনা যায়, এই যে টাকাগুলি যারা দিয়েছে, চাকরি কিন্তু তাদের এখন কি দেওয়া বন্ধ হয়ে গেছে, তাদের কি উপায় হবে? তারা টাকাটা পাবে কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রীকে সেই টাকাটা অ্যাকাউন্ট দেওয়ার ফ্রিজ ব্যবস্থা করলেন, করতে হবে। রাষ্ট্রীয় কোষাগারে গেল, কিন্তু এই মানুষগুলি কি এখন হবে? অনেকে প্রশ্ন করতে পারেন, ওই যে এক নেতার বক্তব্য আপনি উদ্ধৃত করলেন যে ওই কারণে বিদেশ গেলে টাকা দিতে হয়, এখানে দিতে হয়। এখন আমি যেটি শুরুতে উল্লেখ করলাম যে ছোট ছোট যত রকমের সরকারি চাকরি আছে, জি। নিয়োগ নিতে হলে এটি বর্তমান সরকারের মানে আগের আমলেও হয়েছে। হয়েছে। কিন্তু এখন যেটি প্রশ্ন যে টাকাটা নেয় কিভাবে, আমি দু একটি উদাহরণ জানি, হয়তো আপনাদেরও জানা আছে। আমি একটি এলাকার কথা শুনেছি, 70টি পদ, তার এগেনস্টে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি 170 জনের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন চাকরি তো হবে 70 জন, 170 জন চাকরি দিতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রে যেটি হয়, হয়তো চাকরির জন্য 70 জনের জন্য তো একজনের পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। তিনি ওই টাকা, যে কজনের চাকরি হয় তাদের টাকাটা তিনি রাখেন, বাকি যেটা কারো পুরো টাকা দেন অনেকদিন ঘুরিয়ে, কারো ভেঙে ভেঙে টাকা দেন, কারো টাকা এমনিতেই দেন না, ঘুরতে ঘুরতে সময় পার হয়ে আমিও যায়। শুনেছি। তো এই তো চিত্র। আপনি এখন বড় বড় দুর্নীতি, রাষ্ট্রীয় দুর্নীতি, পদ্মা সেতুর দুর্নীতি, এত দুর্নীতির আলোচনা, এটি তো একদম সাধারণ মানুষকে সরাসরি স্পর্শ করছে। আমি যে জিনিসটা আপনাকে যেটা আপনি বলেছেন এটাই বাস্তবতা। 70 জনের জন্য রিকমেন্ড করতে পারেন। আমার এয়ারক্রাফট কিনতে গিয়ে কত দুর্নীতি করলো, সেটা কিন্তু আমার জীবনকে, হ্যাঁ, 170 জনের কাছ থেকে টাকা নেয়, এর মধ্যে মনে করেন 35 জনের হইলে এটা হালাল হয়ে গেল, আমি চাকরি দিছি। আর বাকিগুলি 1 মাস, 6 মাস, 2 বছর। মানুষেরও কিন্তু বিশ্বাস যে টাকা ছাড়া কোনো কাজ হয় না। এই যে সমাজের একটা অবক্ষয়, এটার জন্য আমরা রাজনীতিবিদরা দায়ী। উই আর রানিং দ্য তদবির করতে আসলে যদি আপনার কাছে টাকার সাথে আপনি যদি না নেন, তাহলে মনে করবে যে আপনি তদবিরটা করবো না। এটাও কিন্তু ঠিক। উই আর রানিং দ্য কান্ট্রি। আমাদের কাছে যদি টাকা দিয়ে মানুষ চাকরি নিতে হয়, আমরা তো নিজেরা কলঙ্কিত করতেছি। আজকে দেখেন দেশে একটা সরকার কেন দুর্নীতিবাজের বিরুদ্ধে বিচার করবে না? শেখ হাসিনা তো নিজেই বলছেন ওনার কোনো লোভ নেই, সবকিছু হারিয়েছেন, দেশের জন্য ত্যাগ করবেন। মাননীয় বিরোধী দলের নেত্রী একই কথা বলেন। আমি দল হিসেবে না, একজন নাগরিক হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো, সকল দুর্নীতির বিচার হওয়া উচিত। আজকে দেখেন শেয়ার মার্কেট, আপনার 33 লক্ষ বিনিয়োগকারী রাস্তায় পড়লো, মানুষ আত্মহত্যা করলো। অর্থমন্ত্রী বলে আমি শেয়ার মার্কেট বুঝি না। যেই মুহূর্তে অর্থমন্ত্রী এই কথা বলেছে, সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে রিজাইন করানো উচিত ছিল। যেই অর্থমন্ত্রী ক্যাপিটাল মার্কেট বুঝে না, শেয়ার মার্কেট বুঝে না বলে নিজে ঘোষণা দেন, সেই অর্থমন্ত্রী তার এই পদে থাকার কোনো অধিকার থাকে না। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন, আমি আজকে ঢাকা সিটি কর্পোরেশন যে কারণেই হোক, আওয়ামী লীগের দেশ চালানোতে ব্যর্থতা, দুর্নীতি, অসহিষ্ণুতা, বিভিন্ন কর্মকাণ্ড। আজকে দেখেন একটা কথা এখানে বলি আপনাকে, ননীগোপাল মণ্ডল, খুলনা সদরের এমপি, ওই দাকুপ উপজেলার ভাইস চেয়ারম্যান আপনার জয়ন্ত রানী সর্দারকে এই 31 চৈত্র সংক্রান্তি পূজার মধ্যে স্টেজের মধ্যে চুলের মুঠি ধরে থাপড়ায়ে এক পর্যায়ে তাকে লাথি দিয়ে স্টেজ থেকে ফেলে দিয়েছে। তখন পূজারীরা খেপে তাকে ধাওয়া করেছে এমপি সাহেবকে, পুলিশ এসে ফাঁকা গুলি বর্ষণ করতে হয়েছে। কক্সবাজারের একজন এমপি, এমন কোন প্রশাসনের অফিসার নাই যার গায়ে হাত দেন। সাতক্ষীরায় হিন্দুদের উপর কি হারে অত্যাচার করেছে। যেই আওয়ামী লীগ বলে বিএনপি আমলে অত্যাচার হয়েছে, সেই আওয়ামী লীগ আমলে সাতক্ষীরায় হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, ঢাকায় মানববন্ধন হয়েছে। উত্তরবঙ্গের একজন এমপি প্রিন্সিপালকে থাপড়িয়েছে মানুষের সামনে। এগুলির বিচার হচ্ছে না, কোনটার বিচার হচ্ছে না। শেয়ার মার্কেটের 33 লক্ষ বিনিয়োগকারীকে ধ্বংস করে দেওয়া হলো, আত্মহত্যা করা হলো। গভর্নমেন্ট নিজে তদন্ত কমিটি গঠন করলেন ইব্রাহিম খালেদ সাহেবের মতন একজন ভালো মানুষকে দিয়ে। সেই তদন্ত কমিটির রিপোর্ট আজ পর্যন্ত জনগণ জানে না, তাদের বিচার করা হচ্ছে না। কার সাথে? তারা তো আওয়ামী লীগের না, যেটা আমার ভাই বলেছেন। দে ডু নট বিলং টু আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে এসেছে। একইভাবে যারা বিএনপিতে এসে দুর্নীতি করবে, তারা বিএনপিকে ধ্বংস করতে আসবে। কাজে সৎ মানুষের খুঁজে যদি না রাজনৈতিক দলগুলির নেত্রী তারা যদি না যায়, এই দেশের রাজনীতির ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। একদিন এই দেশে সেদিন আর বেশি দূরে না, যে ইমব্যালেন্স অফ ইকোনমি যে হারে হচ্ছে, গরিব গরিব হয়ে যাচ্ছে, ধনীরা ধনী হয়ে যাচ্ছে। তাদের সামনে 2750 টাকা কেজি ইলিশ মাছ কিনে আমরা খাই, আর গরিব একটা বাতাসি মাছ কিনতে পারে না। সেই দিন আর বেশি দূরে না, ইটালিতে কিছুদিন আগে পার্লামেন্টমুখী মানুষের মিছিল হয়েছে এমপিদের বিরুদ্ধে। আমি মনে করি আমাদের দেশে বর্তমান যে দুর্নীতি আমাদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, আমরা মন্ত্রণালয়ের মধ্যে, আমাদের সকল রাজনৈতিক পর্যায়ে আমাদের যে অপশাসন, অপচিন্তা, আমাদের মধ্যে যে দুর্নীতির বীজ আমাদের মধ্যে ঢুকেছে, এবং বহিরাগতরা যেভাবে রাজনীতিবিদদের, সৎ রাজনীতিবিদদের উপরে এসে ছোড়া ঘোরাচ্ছে, সেই দিন আর বেশি দূরে না যে দেশের মানুষ আমাদের বিরুদ্ধে বিপ্লব ঘটাবে। আপনি প্রসঙ্গগুলো নিয়ে কথা বললেন, কিন্তু আমার একটি প্রশ্ন, যে সিদ্ধান্তটা আদালতের,
নির্বাচন স্থগিত করবার, কিন্তু সরকারের বা আওয়ামী লীগের ভাবমূর্তি কি এতে করে প্রশ্নবিদ্ধ হবে কি হবে না, আপনার কি মনে হয়? আপনার এই বিষয়টা আমি একটু বলে নিতে চাইছিলাম, তাহলে ভাই বল ভালো হতো। আমি আসতেছিলাম, এই যে সিটি কর্পোরেশন নির্বাচনটা বন্ধ করে দিলেন হাইকোর্ট, কোর্ট রায় দিয়েছে, আমার কিছু বলার নেই, কিন্তু দ্য পিপলস পারসেপশন ইজ দ্যাট যে আওয়ামী লীগের বর্তমান অপশাসনে উত্তর দক্ষিণ কোনোটাতে আওয়ামী লীগ জিতবে না। এটা বিএনপি যদি কাউকে প্রার্থী দেয়, দুইটা ক্যান্ডিডেটই বিএনপির জয়লাভ করবে, এটা মানুষের একটা পারসেপশন। আল্লাহ জানেন কি হইতো, কিন্তু মানুষের পারসেপশন সেটা আজ করে আওয়ামী লীগ কাউকে দিয়ে এই রিটটা করে নির্বাচনটা বন্ধ করে দিয়েছে। এটা একটা পারসেপশন, যদি আবার এবং 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকে, আমি মনে করি যে কোর্টের সিদ্ধান্তকে তো সম্পর্কে কথা বলা সমীচীন নয়। তবে আমার ভাই যেটা বললেন, জিততেন না, এই কথাটা বোধহয় বলা ঠিক হবে না। জিততেও হয়তো পারতেও পারি, জিততামও। যদি জিতি অথবা না জিতি, তাতে সরকারের পরিচালনায় আমাদের কোনো অসুবিধা হতো না। আপনাদের মানুষ, খোকা সাহেব তো আপনাদের লোক ছিলেন, তিনি তো আমাদের এই 3 বছর শাসনকালে তিনি তো 6 মাস আগেও তিনি তো ছিলেন। ফলে এখানে যদি আমরা হেরেও যাই কথার কথা, তাতে করে আমাদের সরকার চালানোর জন্য আমাদের সরকারের কোনো পতন ঘটবে না। অতএব আমি মনে করি কোর্ট যে 3 মাসের জন্য এটাকে স্থগিত রেখেছে, কোর্টের যে পদ্ধতিগত দিক আছে সেই দিককে সরকারের তরফ থেকে মিট করে আবার যেন শিডিউল ঘোষণা করে নির্বাচন যেন এই শিগগিরই করা যায়, সেই ব্যবস্থা করলে আমরা যে স্বচ্ছতা, যেমন সরঞ্জিতের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এক্ষেত্রেও আমার বিশ্বাস যে তিনি এই সমস্ত ব্যাপারটাকে প্রশ্রয় দেবেন না। কারণ নিশ্চয়ই তিনি মানুষের চোখের ভাষা বুঝতে পারেন, তাদের দেওয়ালের লিখন তখন আর বিশেষ নাই, এবং মানুষের পালস তাদের বুঝতে পারা উচিত, এবং পারেন বলি, বঙ্গবন্ধু কন্যা পারেন বলে মনে হয়। নেটে গেলেও পাওয়া যায়। তো সেই জন্য আমি মনে করি যে এটা সমাধান 3 মাস আমাদের অপেক্ষা করার পরে। কারণ আসলে হয় কি, ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে যে রাজা যা বলে পারিষদ বর্গ আরো বেশি বলে। তো এখন ওনাদেরকে সবসময় হয় কি যে সব জিনিস ওনাকে নিয়ে, যেমন আপনি কথায় কথায় দেখবেন ওই লোকটা অ্যারেস্ট হচ্ছে না কেন, বা ওই লোকটা অ্যারেস্ট হলো কেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে। সিআরপিসিতে কি লেখা আছে যে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অ্যারেস্ট করতে হবে, তাকে খালাস দিতে হবে? সিআরপিসি ক্লিয়ার বলা আছে যে এই করলে তাকে অ্যারেস্ট করতে হবে। সেখানে প্রধানমন্ত্রীর কারণ আমরা বলছি সকল কাজে মন্ত্রীরাও যখন বলেন বা এমপিরা যখন কথা বলেন, আমি দেখি যে সবকিছু প্রধানমন্ত্রীর নির্দেশ হয়েছে। তার মানে ভালো কাজগুলো যদি প্রধানমন্ত্রীর নির্দেশে, অপকর্মগুলো প্রধানমন্ত্রীর নির্দেশে, মানে এমন ভাবে জড়িয়ে ফেলা হচ্ছে। এক্সাম্পল দিতে চাই, বাকিরা কি করে? তাদের প্রধানমন্ত্রী এই দেশের প্রখ্যাত সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড, জোড়া খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন দ্বিতীয় দিনে, যেটা প্রধানমন্ত্রী দেখছেন। ইফ প্রধানমন্ত্রী হ্যাজ টু লুক আফটার দ্য মার্ডার কেস, হোয়াই দ্য হোম মিনিস্টার ইজ দেয়ার? সমস্ত কিছু প্রধানমন্ত্রী উপরে দিয়ে নিশ্চয়ই লেখা আছে, আপনার সিআরপিসিতে বলা আছে। হত্যা হলে, এই কথা বলার সাথে সাথে প্রধানমন্ত্রী কেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেন না? আমার প্রশ্ন সেখানে, কেন প্রধানমন্ত্রী দেখবেন? প্রধানমন্ত্রী তাহলে মন্ত্রিসভা করেন কেন? আসলে প্রধানমন্ত্রী যেটা চেয়েছিলেন যে এদেরকে একটু ট্রেন্ড আপ করে, সিনিয়রদের তো বয়স হয়ে যাচ্ছে, ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে আসা। কিন্তু দেখা গেল যে এরা, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন উকিলও, কিন্তু তার কি সিআরপিসি সম্পর্কে কোনোই ধারণা নেই? যে একজন খুন হলে সিআরপিসি তো আপনাকে বলে দিচ্ছে যে দারোগা কি করবে, ম্যাজিস্ট্রেট কি করবে, অমুক কি করবে, তমুক কি করবে, বলা আছে। আর আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী যেভাবে তাদেরকে ধমকান, আমি যতদূর জানি প্রধানমন্ত্রী তাদেরকে বলেন, কিন্তু তারা গিয়ে এমনভাবে কথাবার্তা বলেন, এবং ভুল স্বীকার যদি কেউ করে আসেন, একটা সিনিয়র লোক, প্রধানমন্ত্রীর চেয়ে বয়স বেশি লোক আছেন যারা গিয়ে ওনার কাছে বলেন যে আমি তো বুঝতে পারিনি, অভিজ্ঞতার অভাবে আমি বলেই ফেলেছি, তো ওনার আর কি বলার থাকবে? এই সব ব্যাপারগুলো ঘটছে। কিন্তু তারপরেও আজকের এই প্রোক্লেমেশনটা আমি পড়তে চেয়েছিলাম, আপনি তো বোধহয় সময় দেবেন না বলে আপনার চোখের ভাষা। আমি তো সংবিধানের কোন অংশ পড়তে আপনাকে না করতে পারি না, কাউকে না। আমি এই যে এতক্ষণ যে আলোচনাটা করলেন, সেই আলোচনার সমাধানটা এইখানে আছে, এই সংবিধানে আছে। এবং এই যে প্রোক্লেমেশনটাকে অবলম্বন করে আমরা দেশকে স্বাধীন করলাম, এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পরে একমাত্র বাংলাদেশ যেখানে প্রোক্লেমেশন করে দেওয়ার পরে
যৌনযুদ্ধের মাধ্যমে একটা দেশ স্বাধীন হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে হয়েছিল আর আমাদের দেশে হয়েছিল। সেই দলিলটাকে যদি আমরা মানতে পারতাম এবং সেই দলিলের পরিপ্রেক্ষিতে যে দলিলটা তৈরি হয়েছে সংবিধান, সেটাকে যদি আমরা আমাদের বিবেচনায় নিয়ে আসতে পারতাম। কারণ আপনি এখন দেখবেন যে সংসদে এলোমেলো বক্তৃতা হয়, জাতির নীতি নির্ধারকমূলক বক্তৃতা বিএনপির আমলেও হয়নি, আওয়ামী লীগের আমলেও হচ্ছে না। এটা বলে কোনো লাভ নাই। তার কারণ হচ্ছে কি, যে সংবিধানে কি আছে, কার্যপ্রণালীর বিধিতে কি আছে, আর রেফারেন্স যেগুলো আছে, আমাদের বিশাল একটা সুন্দর লাইব্রেরি আছে আমাদের, আপনি তো জানেনই। আমার যতদূর জানা যে লাইব্রেরিতে আমরা কেউ যাই না, আমরা কেউ পাঠ নেওয়ার প্রয়োজন মনে করি না, এবং প্রয়োজন নেওয়ার মনে করি না বলেই কিন্তু আমাদের মধ্যে যে উইজডম প্রিভেল করছে না, মানসিক যে প্রশান্তি, মানসিক যে ঔদার্য, মানুষকে মমতা করবার যে মানসিকতা, সেটা আমাদের মধ্যে থেকে আমরা ওই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের দিকে চলে যাচ্ছি, শুধু পয়সা পয়সা পয়সার দিকে ধাবিত হচ্ছি। এটা জাতির একটা দন্যতা। কিন্তু এই জাতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে পরে আপনাকে ওই মূল গ্রন্থে, সংবিধানে যেতে হবে, এবং সেই সংবিধানের যে আপনার প্রোক্লেমেশন, সেই প্রোক্লেমেশনের যদি কিছু অংশ আমাকে অনুমতি দেওয়া হয়, তাহলে আমি যদি সময় থাকে পড়তে পারেন। আমি কেন এটা হলো, এই দেশটা কেন হলো, এই যে এই সমস্ত কারণেই আজকে ইস্পাহানি সাইগল গ্রুপের বিরুদ্ধে তো বঙ্গবন্ধুর সংগ্রাম ছিল। সেই কত 22 পরিবার ছিল পাকিস্তানে, এখন সেখানে নাকি 22,000 পরিবার হয়েছে বাংলাদেশে। তাই যদি হয়, এখন বাংলাদেশের শতকরা 5% মানুষের কাছে দেশের শতকরা 30% সম্পদ। তো তাই যদি উনি যে কথা বললেন, যে বাস্তিলদের কথা মনে পড়ে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশনে, যে লুইয়ের প্যান্ট খুলে নিয়েছিল, জাঙ্গিয়াপুরি পালিও তিনি রক্ষা করতে পারেননি, শুলে তাকে চড়ানো হয়েছে। দুনিয়া কাঁপানো 10 দিন। জি, আমাদের এখনো সময় আছে। আমরা সবাই আশাবাদী। যাদেরকে নিয়ে কথা বলছি এখানে বলছেন যে, শব্দগুলো একটু দয়া করে দেখলে ভালো হবে। যেহেতু একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য 1970 সনের 7 ডিসেম্বর হইতে 1971 সনের 17 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ অবাধ নির্বাচন হয়, এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ 169 জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ দলীয় 167 জনকে নির্বাচিত করেন, এবং যেহেতু সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে জেনারেল ইয়াহিয়া খান জনগণের নির্বাচিত প্রতিনিধিগণকে 1971 সনের 3রা মার্চ তারিখে মিলিত হইবার জন্য আহ্বান করেন, এবং যেহেতু এই আহুত পরিষদ সভা স্বেচ্ছাচারী বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়, এবং যেহেতু পাকিস্তানি কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে এবং বাংলাদেশের প্রতিনিধিগণের সহিত আলোচনা অব্যাহত থাকা অবস্থায় অন্য একটি অন্যায় ও বিশ্বাসঘাতকমূলক যুদ্ধ ঘোষণা করে, এবং যেহেতু এইরূপ বিশ্বাসঘাতকমূলক আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সনের 26 মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, এবং বাংলাদেশের মর্যাদা ও অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। এবং যেহেতু একটি বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনায় পাকিস্তানি কর্তৃপক্ষ অন্যান্যদের মধ্যে, তো এই কারণে, এবং সেখানে একটু আছে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থে, এই যে আমাদের সংবিধান, এই কটা শব্দ, জনগণের জন্য সাম্য, সামাজিক মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিতকরণার্থের জন্য। এখানে কোনো জায়গায় বলা নাই যে আপনি চেয়ারে বসে আছেন এবং আওয়ামী লীগের নেতা হওয়ার দরকার নাই, কোন দলের নেতা হওয়ার দরকার নাই, প্রেসিডিয়াম সদস্য হওয়া বা আওয়ামী লীগের বড় হওয়ার দরকার নাই। যদি কেউ বলে থাকেন, আমি জানি না যে টাকা দিয়ে চাকরি নিতে হবে, এত বড় গণিত কথা আর হতে পারে না। কারণ এখানে কোথাও লেখা নাই সমতা আনার কথা, কোথাও লেখা নেই। মান্নান ভাই, শুধু রেলের কথা না, আমরা শেষ করবো আপনার জন্য 1-1.5 মিনিট সময়। আচ্ছা, শুধু রেল বিভাগে না, আরো অনেক বিভাগের চাকরি বন্ধ হয়েছে এই ঘুষ লেনদেনের জন্য। অনেকগুলি ডিপার্টমেন্টের। আপনি সাম্যের কথা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা কি সংবিধান থেকে পড়েছেন, সেই সাম্যের দিকে কি
ওনার নজর আছে? সে সাম্যের প্রতি কি শ্রদ্ধাবোধ আছে? যদি সাম্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো তাহলে শেয়ার মার্কেটের 33 লক্ষ বিনিয়োগকারীকে রাস্তায় বসায় আত্মহত্যা করার পরও যে অর্থমন্ত্রী বলেন যে আমি শেয়ার মার্কেট বুঝি না, সেই শেয়ার মার্কেটের সেই অর্থমন্ত্রীকে উনি অর্থমন্ত্রী রাখতেন না। আরেকটা বলেছেন এখানে লেখা, পাকিস্তান প্রতিশ্রুতি ভঙ্গ করাই তো আমাদের আন্দোলন ছিল, তারা বঙ্গবন্ধুকে ক্ষমতা দেন নাই বলে। আমরা কি করেছি? আমরা রাজনীতিবিদরা, সরকার জনগণকে যে কথাগুলি দিয়ে এসেছে, সরকার কি সেই কথাগুলি পালন করতেছে? সরকার কি সেইভাবে মানুষকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে? আজকে দেশে কি হাহাকার! একদিকে 500 টাকা মন দান, অন্যদিকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কৃষকের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। বিদ্যুৎ নাই, বলতেছে বিদ্যুৎ বৃদ্ধি করেছে। কোথায় বিদ্যুৎ বৃদ্ধি করেছে? বিদ্যুৎ তো নাই। গুলশানের মতো জায়গায় ডেলি 3 ঘন্টা 4 ঘন্টা লোডশেডিং থাকতেছে। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানির জন্য হাহাকার, মানুষের ক্রয় ক্ষমতা নাই, ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা হয় না, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে না। যোগাযোগ মন্ত্রণালয় এর আগেও দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিচার না করে আবার নতুন মন্ত্রণালয় তৈরি করে আরেকখানে নিয়ে বসানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছে। যে কথাটা সিটি কর্পোরেশন, আমি শেষ করতে চাই যে সিটি কর্পোরেশন নির্বাচন, যদি সৈয়দ আবুল হোসেন কি হাসছেন এখন? হ্যাঁ, সৈয়দ আবুল হোসেন হাসার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ওনার বিদায় না হলে উনি বিদায় হয়েছেন প্রেক্ষাপট থেকে, বিদায় হয়েছে। শেষ মুহূর্তে 30 সেকেন্ড। আমি মুজিবনগর পরিবেশন পড়লাম এবং এই বিশ্বাস নিয়ে আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠান থেকে আমি ফিরে যাব যে আমরা শুদ্ধির ভেতরে আত্মশুদ্ধি করব এবং রাষ্ট্রীয় শুদ্ধি অভিযানে আমরা সব দল করবার চেষ্টা করব। এবং আমি প্রত্যাশা করব যে আপনার পিতা যে মহানুভবতা, যে বৈভব, যে জনগণের অধিকার আদায়ের জন্য 23 বছরে যে সংগ্রাম করেছিল, যে 23টা আমরা পিলার করি মুজিবনগর যে আমাদের স্মৃতিস্তম্ভ করেছি, সেটার দিকে দৃষ্টি রেখে জননেত্রী শেখ হাসিনা আপনি দলকে সুসংঘবদ্ধ করুন। আওয়ামী লীগারদেরকে, তারাই আপনার প্রাণ এবং আপনি তাদের প্রাণ, তাদেরকে আপনি তাদের সবসময়ের জন্য দোয়া, আশীর্বাদ, সমর্থন আপনি পাবেন। আর এই সমস্ত যাদেরকে নিয়ে এত কথা উঠছে বিভিন্ন ক্ষেত্রে, এদের হাত থেকে দয়া করে এই আমাদের আওয়ামী লীগটাকে রক্ষা করুন। কারণ আমরা কিছু পাই আর না পাই, আমরা আওয়ামী লীগের কোনো কষ্ট হোক, আওয়ামী লীগের কোনো ক্ষতি হোক, সেই বঙ্গবন্ধুর আদর্শের দল এবং বঙ্গবন্ধুর একজন অত্যন্ত বিনীত কর্মী হিসাবে আমার প্রত্যাশা আজকে তাই আপনার কাছে এবং জাতির কাছে। আমি পরিশেষে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আওয়ামী লীগ বা বিএনপির জন্য বলবো না, আমি সকল রাজনীতিবিদের উদ্দেশ্যে বলবো আমরা যেন জনগণের সাথে প্রতারণা না করি। মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই দেশে বুখানাঙ্গা মানুষের সেবা করা। সকল রাজনীতিবিদ সকল দুর্নীতির ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধের সত্যিকার চেতনাকে অন্তরে উপলব্ধি করে মানুষের সেবার জন্য যেন ব্রত হয়, আমি সেই কামনা করি প্রতিটি রাজনীতিবিদের কাছে। দুর্নীতি রাজনীতিবিদের কাছ থেকে দূরে সরে যাক, আল্লাহর কাছে সেই দোয়া করি। আমিও আপনার সাথে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com। 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। এবং আপনার মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 12:30 দেখবার আমন্ত্রণ রইল। নেতা শ্রদ্ধা শাকাওয়াত হোসেন বকুল এবং প্রসাদ মান্নান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, একটি ঐতিহাসিক দিনে আমরা অনেক ইতিহাসের চেতনার সঙ্গে যায় না এরকম অনেক বিষয় নিয়ে কথা বললাম। তারপরে এই ঐতিহাসিক দিনের সঙ্গে যারা সম্পর্কিত 1971-এর 17ই এপ্রিলের সঙ্গে, আমাদের সেই প্রথম সরকার গঠনের সঙ্গে, তাদের সকলকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সেই সঙ্গে মুজিবনগরের যে মানুষরা এই গৌরবের অধিকারী, তাদের প্রতি আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন। এবং যে দাবি মুজিবনগরের মানুষের যে একটি চেকপোস্ট সেখানে হওয়া দরকার, একটি পৌরসভা তাদের চাওয়া, যদিও পৌরসভা নিয়ে অনেকে রাজনৈতিক পৌরসভা আছে যেগুলোর জন্য সাধারণ মানুষ অনেক সাফার করে, দুর্ভোগ পোহায়, তারপরে রাজনৈতিক কারণে হয়। কিন্তু এই পৌরসভা যদি যথার্থতা থাকে তার হওয়ার মতো, এই পৌরসভাটি হোক, এখানে একটি চেকপোস্ট হোক। আমাদের এই ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের যারা সাক্ষী, তাদের এই চাওয়াটুকু সরকারের কর্তা ব্যক্তিরা পূরণ করবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। সেই সঙ্গে আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমাদের সংবিধান, আমাদের অনেক পুঁথি গ্রন্থ যাই বলি না কেন, আমাদের চেতনা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়গুলো পাশে রেখে আমাদের করণীয় কাজগুলো জোরে সোরে করা দরকার। কেননা যখন আমরা আমাদের কথার সঙ্গে এই বিদ্বের সঙ্গে
কাজের কোনো মিল থাকে না, তখন এই বিদ্যেটার অসম্মান করা হয়। সুরঞ্জিত সেনগুপ্ত অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিক, বাংলাদেশে সংবিধান নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেক কথা তিনি বলেছেন এবং অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, অত্যন্ত লেখাপড়া জানা মানুষ। কিন্তু তার যে ক্রিয়াকর্ম, যেটি আমি একদমই বিশ্বাস করতে চাই না যে সঙ্গে তার কোনো সংস্রব আছে, কিন্তু তিনি নিশ্চয়ই স্বীকার করবেন যে পারসেপশন ম্যাটার করে। ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে গেলে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, আর শতকরা 90% বেশি মানুষের যে বিশ্বাস, বা সংবাদপত্রের পাতায় পাঠকের যে কলামগুলো আছে, পাঠকের যে মতামত, সেগুলো যদি দেখা যায়, জরিপগুলো যদি দেখা যায়, তাহলে এটি বুঝতে অসুবিধা হয় না যে সুরঞ্জিত সেনগুপ্ত দোষী হন আর নির্দোষী হন, তিনি মানুষের চোখে অপরাধী। এবং এই প্রশ্ন মানুষ এখন তুলে, যারা নিজেদের পিএস এপিএস কে দেখতে পারে না, তাদের দেখভাল করতে পারে না, তারা কি করছেন সেটি জানে না, তারা এই 15-16 কোটি মানুষের দেখার দায়িত্ব কিভাবে পালন করবেন, সেই যোগ্যতা তাদের আছে কিনা, এটি একটি বড় প্রশ্ন। সুরঞ্জিত সেনগুপ্ত তৃতীয় মাত্রায় বহুবার এসেছেন, যদিও বেশ কয়েক মাস ধরে তিনি আসেন না, মন্ত্রী হবার পরে তো নয়। বেশ কয়েকবার তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বা জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার অসম্মতি বা সময় দিতে না পারা বা যোগাযোগ না করা, তাতে একসময় আমার মনে হয়েছে যে উনি বোধহয় এই অনুষ্ঠানটিকে ওনার আসার মতো আর মানসম্পন্ন মনে করেন না। যাই হোক, তারপরে আমি আর ক্ষান্ত হয়ে, যোগাযোগটা থাকে না। কিন্তু মাত্র 3-4 দিন আগেই ওনার সঙ্গে কথা হয়েছিল, উনি এই অনুষ্ঠানটিতে আসবেন বলেছিলেন। ওনার শুরুটা টকশোতে তৃতীয় মাত্রা দিয়ে, শেষটা উনি করতে চাইছিলেন এই অনুষ্ঠান দিয়ে। আমরা আশা করব যে সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি যে কথা সাংবাদিক সম্মেলনে পদত্যাগের সময় বলেছেন যে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে রাজনীতিতে আবার ফেরত আসবেন, সগৌরবে তিনি ফেরত আসুন, এই অনুষ্ঠানে আসুন, তার কথা আমরা শুনবো, দেশবাসী শুনবে। এবং আমরা চাইব যে তিনি যদি নিষ্কলুষ প্রমাণ করতে পারেন, সেটি তার একার জয় হবে না, সেটি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের জয় হবে। আমরা তার সেই শুভ দিনের প্রত্যাশায় থাকলাম। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। তার আগে যে কথা এই অনুষ্ঠানে আরেকবার উচ্চারিত হয়েছে, সে কথা পুনর্বার উচ্চারণ করতে চাই যে 70 কোটি হোক, 70 লাখ হোক, আর 5 কোটি হোক, যাই হোক না কেন, কেবল এই মন্ত্রণালয়ের নয়, বিভিন্ন মন্ত্রণালয়ের যে নিয়োগ বাণিজ্য, সেই নিয়োগ বাণিজ্যের যেসব নিরীহ মানুষ তাদের টাকা দিয়েছে চাকরির জন্য, এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন এবং সরকার, প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন এটি তদন্তের, এবং সেদিন তদন্ত করে সেই নিরীহ মানুষগুলোর টাকা কিভাবে ফেরত দেওয়া যায় তার একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।